নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আমি বোলপুর থেকেই ব্লগটা করছি। গতকালকের ব্লগ আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকের এসছি একটু সাইট সিন করতে। কিছুই না, বাবুকে স্কুলে দিয়ে আমরা দুজন মিলে একটু বেরিয়েছি। তো প্রথমেই যেখানে আসলাম সেটা হচ্ছে রায়পুরের রাজবাড়ি। রায়পুরের রাজবাড়ি দেখলে আপনার মনেই হবে সেটা পরিত্যক্ত, কিন্তু দেখলেই আপনি চিনতে পারবেন যে প্রচুর বাংলা সিনেমায় বা ভূতের সিনেমায় বিশেষ করে এই বাড়িটির উল্লেখ আছে। সামনেই রয়েছে একটি মন্দির যেখানে নিত্য পুজো হয়। চলুন, ওই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর সুন্দর, তাই না? কি চিনতে পারছেন? অনেক সিনেমার শুটিং হয় জানেন এখানে। তো আমাকে দেখেই বলল এখানে ব্লগ করা যাবে না। তো যেখানে করা যাবে না সেটা করবার জন্য মনটা আরও বেশি উৎসাহিত হয়ে ওঠে। তাই ভাবলাম কেন করা যাবে না, জিজ্ঞেস করতে ওরা বলল একজনই এরকম ফটো তুলতে তুলতে গিয়েই আর কি ওপর থেকে নিচে পড়ে গেছে। তো যাই হোক, ফটো তুলবো ঠিক আছে, কিন্তু কখনোই সেটাই যেন একমাত্র না হয়, চোখ দিয়েও দেখতে হবে। তো আমি অল্প অল্পই একটু ভিডিও করতে পেরেছি ওনাদের চোখের আড়ালে। আর আপনি যদি পারমিশন নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনি ভিডিও করতে পারবেন। তো আমি পারমিশন নিয়ে আসিনি, পারমিশন যে নিতে হয় সেটাই জানতাম না। তো কিছুটা অংশ আমি করতে পেরেছি। এখানে বেশ কিছু ছেলেমেয়ের দল এসেছিল যারা এখানে রিলস বানাবার চেষ্টা করছিল, তাদেরকে হটিয়ে দিয়েছে। এটা একদমই ঠিক। এরকম একটা সুন্দর শুনশান জায়গায় বসে বসে রিল বানাবে, তাও আবার হিন্দি গানের, ভীষণই অন্যরকম দেখতে লাগে। কেন যে মানুষজন এগুলো করে বুঝে উঠতে পারি না। একটা জায়গায় এসেছি, দেখবো ভালো করে তা না, যেখানে সেখানে রিল বানাতে শুরু করে দিলাম। কোথায় করছি কী করছি দেখার দরকার নেই। তো যাই হোক, আমার এই জায়গাটা কিন্তু ভারী ভালো লাগলো। রায়পুরের যে রাজবাড়ি, নিশ্চয়ই এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা জানার চেষ্টাই আমি করছিলাম। তো নেট ঘেঁটে আমি বিশেষ কিছু দেখতে পাইনি, কবে এটা প্রতিষ্ঠা হয়েছিল বা কোন রাজার আমল, সেগুলোই দেখাচ্ছিল। আমার খালি অদ্ভুত লাগে কি বলুন তো, এরকমই একটা জায়গা একটা সময় কত কিছু হয়েছিল বলুন, আজ তা তা যেন একটা পুরো ধ্বংসের প্রতীক হিসাবে রয়ে গেছে। ভাবতে ভারী অদ্ভুত লাগে। যেখানে একটা সময় আলো রোশনাই থাকতো, সেখানটা আজকের কেমন যেন একটা পুরোপুরি ধ্বংসস্তূপ। কোনো কিছুই যেন স্থায়ী নয়, এটাই কিন্তু মনে করিয়ে দেয় ইতিহাস, তাই না বলুন? রায়পুর রাজবাড়ি লর্ড সিনহা রাজবাড়ি নামেও কিন্তু প্রসিদ্ধ আছে। যাক, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। চলুন, এইবার যাব হচ্ছে সুরুল রাজবাড়িতে। সুরুল রাজবাড়িরও প্রচুর শুটিং হয়। অনেক সিনেমায় আপনারা দেখে থাকবেন এই রাজবাড়ির ছবি। এর ভেতরটা ছোট, খুব একটা বড় সড়ো নয়, কিন্তু ওই সাজানো গোছানো। সিনেমার শুটিং টুটিং হয় ভেতরে। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিটও আছে, এবং এটা যে মেনটেন করা হয় সেটা বোঝাই যাচ্ছে। ভেতরে কিন্তু খুব বড় করে দুর্গাপুজো হয়। দুর্গা দালানটা এখানে রয়েছে। ওপরে উঠতে দেওয়া হয় না, ওপরটা আদৌ আছে কি না জানি না, কিন্তু সাজানো রয়েছে। এও এক রাজবাড়ি, এরও কিছু ইতিহাস আছে। ইতিহাসটা ওখানে লেখা আছে। চলুন একবার গিয়ে সেটা একটু দেখি। টিকিটটা নেওয়া হয় বলেই বোধহয় এখানকার মেনটেনেন্সটা ভালো। এই যে সুরুল জমিদার বাড়ি, এই জমিদার পরিবারের পত্তন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে। এই পরিবারের আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ বর্তমানের বাঁকা নদীর তীরে ছোট নীলপুর গ্রামের বাসিন্দা ছিল। বেশ বড় ইতিহাস, সবটাই আপনাদের জন্য কিন্তু রেখে দিলাম। পড়ে পড়ে দেখবেন, আমিও পড়েছি, আমারও খুব ভালো লেগেছে, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। কোথায় যাই কি দেখি, সেটা শুধু চোখের দেখা না দেখে তার পিছনের ইতিহাসটা জানবার চেষ্টা করাটা ভীষণভাবে দরকার। অতীতে কি ছিল, আজ কি অবস্থায় আছে, দুটোর মধ্যে তাহলে কম্পেয়ার করা যাবে। আর অতীতকে না জানলে কখনোই কিন্তু আমাদের বর্তমানটা সুনিশ্চিত হয় না। তাই অতীতে কি হয়েছিল সেটা জানাটা কিন্তু খুব দরকার। আমরা শুধু শুধু কিন্তু নিজেদের কথা ভেবেই বাঁচতে পারি না, আগের ইতিহাস কিন্তু আমাদের জানতে হবে। তো যাই হোক, দেখে টেকে বাড়ি চলে আসলাম। বাড়ি চলেই আমার কর্তামশাই নেমেছেন জাল ফেলতে, পুকুরে মাছ ধরবেন। তো এই যে মাছ উঠেওছে, আমি এই প্রথমবার এত কাছ থেকে জাল দিয়ে মাছ ধরা দেখছি। ছিপে মাছ ধরা দেখেছি, মাছগুলো দেখতে ভারী ভালো লাগছিল, আর নিজের হাতে করে জ্যান্ত মাছ ধরেওছি জানেন। যদিও মাছগুলো লাফাচ্ছিল, আমার এক দেওর আর আমার হাজব্যান্ড মিলে মাছ ধরছিল। কি কি মাছ আছে কমেন্টে জানাবেন কিন্তু। আমি যদিও সব মাছ চিনি না, তবে সিলভার কাপ ছিল, কাতলা ছিল, বাটা মাছ ছিল, ছোট পোনা ছিল, বেশ মাছ উঠেছে।
আমার এই মাছ ধরা দেখতে যে কী ভালো লাগে কি বলবো। যখন আমি সাধারণত কোনো রিলস দেখি তার মধ্যে মাছ ধরার রিলস থাকেই থাকে। চলে ফিরে বেড়াচ্ছে মাছগুলো, জ্বলন্ত যেন, সরি জীবন্ত। এই যে এই কটা মাছ প্রথমবারে উঠেছে আর কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে। সব মাছ এরা রাখে না, একটু ছোট মাছগুলোকে জলে ফেলে দেয়। এই যে বেশ বড় পুকুর। এই যে আমি একটা মাছ পেয়ে খপাত করে ধরেছি। বাকি মাছগুলো আবার জলে ফেলে দেওয়া হয়েছে। আর এক ক্ষেপে জাল দিয়ে এই মাছগুলোকে পাওয়া গেছে। চলুন দেখে নেবেন কি কি মাছ পাওয়া গেছে। এই যে এবারে আরেকটু বড় বড় মাছ, যেটা বড় কাতলা মাছ এসছে। ওই যে মাথাটা বড়। এই চত্বরে না খুব মাছের টক খাওয়ার প্রবণতা আছে। যে কোনো মাছ দিয়ে এটা বেশ টক বানিয়ে খায়। আমিও আমার শ্বশুরবাড়িতে এসে বেশ কয়েকবার মাছের টক খেয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দাঁড়ান মাছগুলো কি পেলাম একটু দেখি। তারপর মেয়ে বললো একটু জল আনি, জল এনে মাছগুলোকে রাখবে। তো যেই ভাবা সেই কাজ, ও আবার ঘুরে ঘুরে গিয়ে জল নিয়ে এসছে। সেই জলের ভেতরে মাছগুলোকে কিছুক্ষণ ছেড়ে রাখা হয়েছিল, আর কিছু মাছকে, যেগুলো ছোটো মাছ বা ছোটো ছোটো সিলভার কাপ মাছ, এগুলো আবার জলে ছেড়ে দেওয়া হয়েছিল। দেখেছেন কতগুলো মাছ উঠেছে। এই মাছটা সব থেকে বড় মাছ, যা মাছ ধরা হয়েছে তার মধ্যে সব থেকে বড় মাছ ছিল ওটা। আর কিছু মাছ ফেলে দেওয়া হবে, ছোট্ট মাছগুলো রাখার কোনো দরকার নেই, ওরা একটু বাড়ুক। এই হয়েছে মোট মাছ। তারপর গেল কর্তা আবার জলে, কারণ আরেকজন আরেক দিক থেকে হুড়ো দেবে, অর্থাৎ একজন একদিক থেকে সাঁতরে আসবে, তার ফলে মাছগুলো ভয় পেয়ে আরেক দিকে চলে আসবে, আর সেখানেই জালটা ফেলে খপাত করে তাদের ধরে নেওয়া হবে। কি নির্মম অত্যাচার বলুন তো। বেচারা মাছরা, বোকা মানুষ, সরি বোকা জানোয়ার, তারা ধরা পড়ে যায় জালে। এই যে মেয়েগুলোকে জলে দিয়েছে। দাঁড়ান এদের কেরামতিটা একটু দেখি কি করে। ওই যে একজন আসছে সাঁতরে সাঁতরে, আর এই যে আর একজন জাল ফেললো। প্রথমে আমি একটা মিস করে গেছি, ওখানে খুব সুন্দর মাছ লাফাচ্ছিল। এই যে দেখেছেন ওখানেও লাফাচ্ছে, কিন্তু মাছ যা ধরা হয়েছে তাতে হয়ে বেশি হবে, কিন্তু এরা মাছ ধরার নেশায় মাছ ধরেই যাচ্ছে। খেয়ে দিয়ে ইচ্ছে আছে বিকেলবেলা একটু হস্তশিল্প মেলায় যাব, যেটা এখানে হচ্ছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু সঙ্গে নেব। এখানে তো এই সময় বিভিন্ন ধরনের মেলা হয়, একটার পর একটা, একটার পর একটা। তো আজকের মেলাটা আছে, সেটাও একবার ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো। এই যে মাছটা আমি ধরেছি, এটা বেশ বড় সিলভার কাপ। আর এই যে বাজারের থলির ভেতরে এগুলো আমি ভরে ভরে রাখছি। একদম বাগানে গিয়ে বসেছিলাম জানেন, পুকুরটাকে বের দিয়ে অনেক জঙ্গল রয়েছে, তো আমিও সেরকমই একটা জঙ্গলের মধ্যে গিয়ে আমি আর মেয়ে বসেছিলাম। আর এই যে চলে এসেছি আমরা মেলাতে। চলুন মেলার ভেতরটা দেখি কেমন কি করেছে না করেছে। দাঁড়ান বাইরেটা দেখাই। এই যে এইখানেই কিন্তু সোনাঝুরির যে মার্কেটটা আছে বা হাটটা আছে, এটা এইখানে ট্রান্সফার করার কথা আছে। এই যে বিশ্ব ক্ষুদ্র বাজার, এই জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড়, একটা সুন্দর মাঠ মতো আছে। চলুন ভেতরটা একদম মেন রাস্তার ধারে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এখানে বেশ সুন্দর মেলা হয়েছে, তার সাথে সাংস্কৃতিক প্রোগ্রামও চলছে। চলুন ভেতরটা ঢোকা যাক। আজকে দুপুরে অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুইনি, একেবারে বেরিয়ে পড়েছি। সন্ধে হব হব, আসতে বেশ কিছুটা সময় লেগেছে, প্রায় 20-25 মিনিট। কালকের আমরা সকাল সকাল বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। চলুন এই হচ্ছে মেলার প্রাঙ্গণ, কি সুন্দর জিনিসগুলো তৈরি হচ্ছে, যা দেখছি তাই ভালো লাগছে। আর খুব যে চড়া দাম তা কিন্তু না, একটু দরদাম করে আপনি কিনলে অনেক কম টাকাতেই কিনতে পারবেন। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে
কারণ মায়া বন বিহারিণী কারণ মায়া তমহিবে ফাগুনের পবন খুশিবে আকাশ মনে মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সংসারিণী কেন তারে পরিবারে পরিপন অকারণ মায়া বন বিহারিণী। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করল শ্রেয়সী দাস। নমস্কার। আর্ট তার সাথে আর্টিস্টরা কিন্তু সাথে সাথেই রয়েছে। দুটি বাচ্চা ছেলে কি সুন্দর করে ওই বাঁশের গায়ে নকশা ফুটিয়ে তুলছে। এই জিনিসগুলোও কিন্তু ভারী আর্টিস্টিক, ভারী সুন্দর। আর এই যে প্রতি মেলার যা বৈশিষ্ট্য, অসংখ্য হার, চুড়ি, ঝুপড়ি, মোটামুটি আর বাকি মেলা কিন্তু একই। সোনাঝুরির হাট আরও অনেক বড়, আরও অনেক কিছু নিয়ে থাকে। সেখানে এটা অনেকটাই সাজানো গোছানো, সুন্দর। তবে জিনিসপত্র সোনাঝুরির থেকে অনেক কম। তো এখানেই তো এটা নিয়ে মামলা চলছে, দেখা যাক কে জেতে। সোনাঝুরির লোকজন চাইছে এখানে না আসতে, তারপর দেখা যাক কি হবে। ভাই ব্যাগটা তো বেশ সুন্দর। এখানে বেশ প্রত্যেকটা ঘর করা আছে, প্রত্যেকটা ঘরই কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন নদ নদীর নাম দিয়ে বা কখনো কোনো অন্য কোনো জেলার নাম দিয়ে। সুন্দর সুন্দর হার, দুল, চুড়ি তো রয়েছে, যেমন থাকে আর কি। সব মেলারই একই বৈশিষ্ট্য। বাহ, এটাও বেশ সুন্দর। এই জিনিসগুলোও ভালো, শিল্পীরাও রয়েছেন এখানে তাদের হাতের কাজ নিয়ে। বাবা, গিরগিটিটা কেমন। এখানে রয়েছে ব্যাগ, বাক্স। এই ব্যাগগুলো শান্তিনিকেতনের স্টাইলেই ব্যাগ। এগুলো এখানকার মানে কি বলবো, বৈশিষ্ট্য বলা চলে। খুবই দেখা যায় কিন্তু এগুলো এখানে। চলুন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি।
মেলা কখনো কি কমপ্লিট হয় তার খাওয়া দাওয়া ছাড়া? এখানে দেখলাম অভিনব খাবার রয়েছে, আর এই খাবারের প্রতিটা স্টল কিন্তু মেলার বাইরে। এটা একটা খুব ভালো জিনিস। প্রচুর লোক আসে মেলায় খেতে, তারা জিনিসপত্রগুলো দেখে না, কিন্তু এখানে আলাদা করে রয়েছে, মানে আপনাকে মেলা ঘুরে এসেই এখানে ঢুকতে হবে, আদারওয়াইজ এখানে ঢুকে আপনাকে বেরিয়ে যেতে হবে। এখানে খুব সুন্দর রয়েছে ঘুগনি, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা, বিভিন্ন রকমের ভাজি তো থাকেই, সেরকম তো রয়েইছে, বাট গ্রামীণ যে সংস্কৃতি, ওই যে পাঁপড় ভাজা, ঘুগনি, ফুচকা, ওগুলো কিন্তু এখানে রয়েইছে। তো আমরা প্রথমে একটু দেখলাম, দেখে টেকে নিয়ে আমরা একটু ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, পাঁপড় ভাজা খেয়েছিলাম, আর অবশ্যই জিলিপি খেয়েছিলাম। আগে ভাবলাম প্রথমে স্টলগুলো সবকটা দেখিয়ে নিই, কীরকম রয়েছে। চায়ের স্টল রয়েছে, ঠিক চায়ের দোকান যেমন হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু দোকানগুলোকে সাজিয়েছে। খাবার দাবারের দাম অত্যন্ত রিজনেবল। এই যে এখানে দেখেছেন জিলিপি ভাজা হচ্ছে, সামনে বেশ কিছুটা স্পেস আছে, খুব ভিড় হলে হয়তো মুশকিল হবে। আজ সারাটা দিন অনেকটা ঘোরাঘুরি হয়েছে, দুদিনই বেশ ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না অনেক কিছু হয়েছে। তো এবার ফেরার পালা। কাল সকালেই ট্রেন ধরে একদম স্কুল জয়েন করব। যাই হোক, এই দুটো দিন বেশ ভালো কাটলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু খেলাম, বেশ ভালো লাগলো। অনেকটা ভালো স্মৃতি নিয়ে কলকাতায় রওনা হব। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন যদি কেউ আমার ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।